প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর আসাদুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রয়েছেন আলফাজ আনাম, সহযোগী সম্পাদক, দৈনিক আমার দেশ। আপনাদের দুজনকেই স্বাগত। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্ব দিয়েছিল সরকার। ইতিমধ্যে কিন্তু 5 দিন চলে গেছে, আজকের দিনে 5 দিন শুরু হয়েছে আর কি। সরকার বলেছে যে রাজনৈতিক দলগুলো দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নতুবা তারা তাদের মতো করেই বাস্তবায়নের বিষয়গুলো ঠিক করবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রাজনৈতিক দলগুলো আসলে কি করবে না করবে একটা দোয়াশার মধ্যে ছিল, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে রাজনৈতিক দলগুলো একটু নড়াচড়া শুরু করেছে। টেলিফোনের বিষয় এসছে এবং এনসিপি, গণ অধিকার, এই ধরনের সংগঠন 9টা মিলে একটি উদ্যোগ নিয়েছে। প্রফেসর আসাদ, আপনার কাছে আমরা জানতে চাইব যে সরকার যেটা তৎপরতা চালিয়েছে এবং তারা একটা আশাবাদ ব্যক্ত করেছে যে রাজনৈতিক দলগুলো এক জায়গায় পৌঁছবে, তাদের এই আশাবাদ বা সরকারের সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কি? জুলাই সনদ নিয়ে আমরা বেশ কিছুদিন একটা রাজনৈতিক ডিলেমার মাঝে আছি। এখানে সরকারের মতো করে কাজ করে যাচ্ছে, কিন্তু সরকারের যে সর্বশেষ যে উদ্যোগটা, এটি আমার কাছে মনে হয়ে গেছে যে অনেকটা নিজেদের দায়টাকে এড়িয়ে রাজনৈতিক দলগুলির কোর্টে বলটা দিয়ে দেয়। এখানে একটা যোগ করে দেই, আসলে আমরা একটা কথা বলি, এই অনুষ্ঠানে বারবার আলোচনা করছিলাম, সেটি হলো যে বিএনপি, জামাত, এনসিপি এরা কিন্তু আধা সরকার, কাজেই টোটালটাই সরকার এরকম ভাবার কোনো কারণ নেই, এবং এদেরই সরকার। না, নিঃসন্দেহে এই তিনটি রাজনৈতিক শক্তিই কিন্তু আমাদের জুলাই বিপ্লবের একেবারেই ফ্রন্ট লাইন থেকে তারা নেতৃত্ব দিয়েছে, এবং সেই জায়গায় তাদেরকে আমরা একবারে সরকার থেকে বিচ্ছিন্ন বলবো এমনটি নয়। কিন্তু তারপরেও যখন বিএনপি, এনসিপি বা জামায়াত ইসলামী তারা রাজনৈতিক দল হিসাবে সরকারের সাথে বার্গেইন করে, তখন তাদের স্বতন্ত্র যে অবস্থান, সেই জায়গাটি নিয়েই কিন্তু ওনারা কাজ করেন। তো জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমি মনে করি যে ঐকমত্য কমিশন থেকে শুরু করে সেখানে রাজনৈতিক দলগুলি সুদীর্ঘ সময় কথাবার্তা বলেছে, এবং সেখানে রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব অবস্থান ব্যক্ত করেছে। এবং আমরা দেখেছি যে জুলাই সনদে স্বাক্ষর করার পরেও কিন্তু এটি নিয়ে যেভাবে পরবর্তীতে এটি উপস্থাপিত হয়েছে, সেখানে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে, যেটা আপনি আপনার বক্তব্যে বললেন। তবে এটি নিঃসন্দেহে আমাদের বিবেচনায় নিতে হবে যে এটি বাস্তবায়নের জন্য কিন্তু আমাদেরকে উদ্যোগী হতে হবে, কারণ এই জুলাই বিপ্লবের উপর দাঁড়িয়েই কিন্তু আজকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে যাচ্ছি। সেই জায়গায় এটাকে একেবারে খাটো করে দেখার সুযোগ নেই। তবে সেই ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলির মাঝে যে মতপার্থক্য রয়েছে, এটিকে অবশ্যই মিনিমাইজ করে আমি মনে করি যে একটা হারমোনিয়াস একটা জায়গায় আমাদেরকে আসতে হবে, যেটি আমাদের জাতীয় ঐক্যের জন্য এবং আগামী দিনের যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি সেটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে নির্বাচনের জন্য তো খুব জরুরি, নিঃসন্দেহে, কারণ আমরা তো দেখছি যে আমাদের নির্বাচনী পরিবেশ তৈরির ক্ষেত্রে একটি বড় বাধা হিসাবে কিন্তু দাঁড়িয়ে আছে আজকে এই জুলাই সনদের কথা যদি আমরা বলি, এবং একই সাথে গণভোটের যে প্রসঙ্গটি আসছে। এই জায়গায় যদি রাজনৈতিক দলগুলি একটি কনসেনসাসে আমরা না আসতে পারি, তাহলে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে যেটা আমরা আশা করছি, সেটি বাস্তবায়নের পথে কিন্তু শঙ্কা থেকেই যায়। কাজেই আমি মনে করি যে রাজনৈতিক দলসমূহ তারা উদ্যোগ নিয়েছে। আপনি টেলিফোনের কথা বলেছেন, ওনারা নিজেদের মধ্যে কথা বলাবলি করার চেষ্টা করছেন, এবং আরও কিছু ক্ষুদ্র রাজনৈতিক শক্তি যারা মাঠে আছে, যারা এই জুলাই বিপ্লবের সপক্ষে কাজ করেছে, তারাও কিন্তু চেষ্টা করছে যে দুই পক্ষের মাঝে কিভাবে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়। আলফাজ আনাম, প্রফেসর আসাদ টেলিফোনের কথা বলছিলেন, আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে মতৈক্যে পৌঁছাতে আলোচনার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন করেছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। বিএনপি মহাসচিব বিষয়টি নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত করে তারপরে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন। জামাত নেতার এই ফোন কল এটি কি কেবল রাজনৈতিক সৌজন্য নাকি বিরোধী ঐক্যের একটা নতুন সূচনা বলে আপনি মনে করেন? তাছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে মতৈক্য গঠনের জন্য এই যে যোগাযোগটা, এটা তো একটা গুরুত্বপূর্ণ, এই যে যোগাযোগটা শুরু হলো, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ জামাত ইসলামের পক্ষ থেকে ফোন করাটা, কিন্তু এখানে যেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে পরস্পরের যে কাছাকাছি আসতে পারছে না, এটা কিন্তু ঐকমত্য কমিশনের বৈঠক থেকে আমরা দেখছি। এবং সরকার খুব একটা ভালো স্মার্ট মুভ নিয়েছে যে আপনারা আগে সিদ্ধান্ত নেন।
কারণ তারা যে কোনো ইনিশিয়েটিভেরই বিরোধিতা করাটা একটা অন্য পরিস্থিতির মতো। আগে যেরকম ছিল ফেসিবাদী আমলে যেরকম পলিটিক্যাল পার্টির মধ্যে এনভায়রনমেন্ট ছিল, এই এনভায়রনমেন্ট দূর করা একটা বড় কাজ, কিন্তু সেই এনভায়রনমেন্টটা দূর করা যাচ্ছে না। ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকেও এই রাজনৈতিক দলগুলো যে আচরণ করেছে তাতে কিন্তু তারা কোনো বিষয়ে কনসেনসাসে আসতে পারে না। এখন সরকারের তো একার দায়িত্ব না, এই সরকার তো লেজিটিমেসি দিচ্ছে পলিটিক্যাল পার্টিগুলা, তাই না? এই সরকারকে গঠন করছে তারাই সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছে যায়। সেই দিক দিয়ে জামাত যে ইনিশিয়েটিভ নিয়েছে এটা ভালো, আমরা এটা মানে সাধুবাদ জানাই। যে উদ্যোগটা বরং বিএনপির দিক থেকে আসলে ভালো হতো, কারণ বড় রাজনৈতিক দল হিসেবে তার দায়িত্ব অনেক বেশি। বিএনপিরই উচিত ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে একটা ঐক্যমতের জায়গায় আসা। ডিফারেন্স কিন্তু খুব বেশি না, দুইটা বিষয়। একটা হলো আরপিও নিয়ে তো গভর্নমেন্ট সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, আরেকটা হচ্ছে এই গভর্নমেন্টের আরেকটা স্মার্ট মুভ আমি বলবো, যে যদি 7 দিনের মধ্যে সিদ্ধান্তে না আসতে পারে তাহলে সংস্কারের জন্য যা দরকার সেটা তারা করবে। তো দায়ও কিন্তু পলিটিক্যাল পার্টির, নাহলে তো সরকার করে ফেলবে। আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনারা একটা সিদ্ধান্ত, যেটা আরপিওর ক্ষেত্রে হয়েছে, যে আপনারা রাজনৈতিক দলগুলোর প্রতীক নিয়ে নির্বাচন, এটা অহেতুক বিএনপি এটা নিয়ে কিন্তু জটিলতা তৈরি করছে। আমরা যতটুকু দরকার ছিল না, বিএনপি আবার মনে মনে বিএনপি এটা চাইছে না, বিএনপি যতটুকু আসলে করেছে তা ঠিক নয়। আমরা যতটুকু জানি সেটা হলো ছোট দলগুলো, তার শরিক ছোট দলগুলো চাপে অনেকটা করেছিল না। এটা তো আসলে মানে আপনি যদি রাজনৈতিক অ্যানালাইসিসের জায়গায় লাভবান হবে বড় রাজনৈতিক দলগুলো। তো এখন যেটা আপনি বলছেন যে এই টেলিফোনে আলাপ আলোচনা, এটা আমরা মনে করি টেলিফোনে না, এটা খুব দ্রুত আজকে বা কালকের মধ্যে বসা দরকার সব রাজনৈতিক দল। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, যেটা প্রফেসর আসাদ উল্লেখ করেছিলেন, সেটি হলো যে আমিও বলছিলাম শুরুতে যে জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9টি রাজনৈতিক দল বিএনপি ও জামাতের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। এই 9 দলের মধ্যে একটি দলের শীর্ষস্থানীয় একজন নেতা বলেছেন মিডিয়াকে যে তাদের চেষ্টা থাকবে গণভোটের সময়ের প্রশ্নে জামাতকে সম্মত করা। অন্যদিকে জুলাই সনদে ভিন্নমত, মানে নোট অফ ডিসেন্ট কমিয়ে এনে বিএনপিকে একটি মাঝামাঝি জায়গায় নিয়ে আসা। এর মানে হলো সবাই একটা সমাধান করতে চাচ্ছে মূলত। আবার কেউ কেউ বলছেন যেখানে ঐক্যমত্য কমিশন 8 মাসের চেষ্টায় সংস্কারের কিছু বিষয়ে প্রধান দলগুলি একমতে আনতে পারেনি বা আনা যায়নি, সেখানে রাজনৈতিক দলগুলো নিজেদের উদ্যোগে 7 দিনে কিভাবে আসবে? অলরেডি 5 দিন চলে গেছে। প্রথম হলো এগুলো মোটা দাগে যে 2-3টা বিষয়, একটা গণভোটের দিন, আরেকটা হচ্ছে পার্লামেন্টের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি, ওটা তো মোটামুটি মেনে নিয়েছে। আচ্ছা, গণভোটের নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কি? এই যে বিভিন্ন কনস্টিটিউশনাল পোস্টগুলোতে যে প্রতিনিধিত্বের বিষয়গুলো, আরো কিছু বিষয় রয়েছে, এগুলো রাজনৈতিক দল যদি আন্তরিকভাবে চায় তাহলে এগুলো সমাধান করা খুব কঠিন বিষয় না। এখন বড় রাজনৈতিক দলগুলোর এখানে দায়িত্ব বেশি। ছোট রাজনৈতিক দলগুলো যারা, তারা তো কখনো ক্ষমতায় মানে যেতে পারেনি, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, তারা এখানে বড় রোল প্লে করতে পারবে না। বড় রোল বিএনপি এবং জামাতকেই করতে হবে। আলফাসানাম, সরকার বলছে দলগুলো না পারলে তারাই সিদ্ধান্ত নেবে। এটা কি রাজনৈতিক চাপ নাকি বাস্তবতা? এটা বাস্তবতা, কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেহেতু একমতে বসতে পারছে না, অতীতেও পারেনি, এবং আজকের এই অবস্থার জন্য রাজনৈতিক দলগুলোই দায়ী। আমরা অবশ্যই হাসিনাকে অধিকতর দায়ী করব, কিন্তু অন্যান্য দলের দায়িত্ব, তাদের ভুল অতীত থেকে। আপনাকে তো একদিনে এই ঘটনা, ফ্যাসিজম তো একদিনে কায়েম হয়নি, এটা একটা ধারাবাহিক একটা পর্যায় আছে, এখানে ব্যর্থতা আছে। তো রাজনৈতিক দলগুলোর অবশ্যই ব্যর্থতা আছে। প্রফেসর আসাদ, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা শুরু হলেও মতৈক্য গঠনে কোন বাধাগুলো বড় বলে আপনি মনে করেন? এটাকে আদর্শ, আস্থা না রাজনৈতিক কৌশল? আমার কাছে মনে হয় যে মতৈক্যে পৌঁছার ক্ষেত্রে এখানে আদর্শ খুব একটা বড় বিষয় নয়, এখানে আস্থার সংকটটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক কৌশল হতে পারে নাকি? রাজনৈতিক কৌশল তো অবশ্যই, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা চায় যে তারা আলটিমেটলি তারা ক্ষমতায় যেতে চায়। কাজেই ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সপক্ষে যে বিষয়গুলি আসে সেগুলিকে চাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু একটা কৌশল অবলম্বন করে থাকে। কোনো বিষয়ে যে দ্বিমত পোষণ করা হচ্ছে বা নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু ক্ষমতা যাওয়ার ব্যাপারে বাধাগ্রস্ত করবে না। না, ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা শুধু নয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে নোট অফ ডিসেন্টের যে জায়গাগুলি ভাই বলার চেষ্টা করলেন, সেখানে কিন্তু অনেক ইস্যুজ এসছে। এখানে এককভাবে বিএনপিকে শুধু দায়ী করা যাবে না আমি মনে করি, কারণ আপনি রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুক, শুধু আমাদের পার্সপেক্টিভে না,
আমরা যদি পশ্চিমা দেশগুলির কথাও বিবেচনায় করি, যারা ক্ষমতায় আসে তারা প্রশাসনিক ব্যবস্থাপনা বা অন্যান্য ব্যবস্থাপনাগুলি তাদের মতো করে যদি সাজিয়ে নিতে না পারে, তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা খুব কঠিন। আমি নিজে যতটুকু দেখেছি, নোট অফ ডিসেন্টের যে জায়গাগুলিতে প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে যে বিরোধী দলের সদস্য সংখ্যা বেশি থাকবে। আমরা অবশ্যই অতীতের ভুল থেকে যদি শিক্ষা নেই, আমরা দেখেছি যে আমরা একচ্ছত্র ক্ষমতা দিয়ে রাজনৈতিক দলগুলিকে বা যারা সরকারে ছিল তাদেরকে অতি পরাক্রমশালী করেছি, যার ফলশ্রুতিতে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কখনো কখনো তারা ফ্যাসিজমের দিকে চলে গেছে। সেখানে একটা কন্ট্রোল দরকার। কিন্তু আপনি যদি সেটাকে একেবারেই রিভার্স করে দিয়ে আপনি যদি সব জায়গায় বিরোধী দলের প্রাধান্য দিয়ে কমিটিগুলি গঠন করেন, সংসদীয় কমিটি হোক বা অন্যান্য জায়গাগুলি, পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হয়েছে, এটি কিন্তু যে কারো পক্ষেই সরকার পরিচালনা করা কিন্তু তখন খুব কঠিন হয়ে যায়। আমি একটা নির্দিষ্ট করে দুটো জায়গায় বলি, যেহেতু আমরা একটা ভুক্তভোগী। একটি হলো যেটা আপনি বললেন যে পাবলিক সার্ভিস কমিশনের, সেখানে দলীয়ভাবে নিয়োগ আমরা দেখেছি গত 15 বছরে। এটা থেকে আসলে মুক্ত হওয়া দরকার, মেধার ভিত্তিতেই চাকরিটা পাওয়া দরকার। এক আর হলো দুদক। কি দুদক হলো সরকারি প্রতিষ্ঠান এবং বিরোধী দলকে দমনের একটা প্রতিষ্ঠান। সেখানে যদি ক্ষমতাসীন দলের লোকেরাই সেটা নির্মাণ করে দেয়, তাহলে তো আর সেই পুরনো চেহারায় ফিরে আসবে। এগুলো তো একটা ব্যালেন্স দরকার নাকি? নিঃসন্দেহে আমি আপনার সঙ্গে সহমত। আমি একটা জায়গায় আপনার সাথে বিনয়ের সাথে একটু ভিন্নমত পোষণ করতে চাই যে বিরোধী দল, আপনি বলছেন যে দুর্নীতি দমন কমিশন হচ্ছে বিরোধী দলকে দমনের একটা হাতিয়ার ছিল, কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা এই কনস্টিটিউশনাল যে প্রতিষ্ঠানগুলি আমাদের আছে তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেই, তাহলে কি প্রকৃত অর্থেই তারা কি শুধুমাত্র বিরোধী দলকে দমন বা নিপীড়নের দিকে? আমি যাকে নিয়োগ দিব সে তো আমার কথাই শুনবে। আমরা কিন্তু অতীতেও দেখেছি যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সবসময়ই কিন্তু তারা সরকারের আজ্ঞাবহ হয়ে থাকে নেই। তো এই নিয়োগের ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা যোগ্য এবং মেধাবী এবং দেশপ্রেমিক মানুষদেরকে নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যেটা আমরা অতীতে দেখেছি। একেবারেই এই সমস্ত পজিশনগুলিতে একেবারে যারা দলীয় লেজুর বৃত্তি করে এই ধরনের মানুষকে বসানো হয়েছে। প্রফেসর আসাদ, তো সেই সংস্কৃতি থেকে আমার মনে হয় যে আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক তারা এটা বিবেচনা করবে এবং এখান থেকে তারা অবশ্যই বেরিয়ে আসতে হবে। প্রফেসর আসাদ, আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম যে এই জুলাই সনদ নিয়ে যে সংকটগুলো তৈরি হয়েছে, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এর মূল কারণ হলো সবাই বিষয়টি দলীয়ভাবে চিন্তা করছে, দেশ নিয়ে ভাবছে না। এই অভিযোগের জবাবে যে তাদের বিরুদ্ধে উঠেছে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, কি বলবেন? না, এইটি তো একেবারেই অমূলক নয়। আপনি যে প্রসঙ্গটি এনেছেন এটা নিঃসন্দেহে সঠিক। কারণ আমরা যখন শেখ হাসিনার ফ্যাসিজমের বিপক্ষে আন্দোলন করেছি তখন আমাদের একটা কমন গোল ছিল যে শেখ হাসিনাকে আমরা তাড়াতে হবে। তখন আমাদের মাঝে যে ঐক্যটা ছিল, তার পরবর্তী বাংলাদেশে এখন আমরা দেখছি যে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। ছোট দলগুলি মনে করছে যদি বড় দল তারা রাষ্ট্র ক্ষমতায় চলে যায় তাহলে তারা পলিটিক্যাল সিস্টেমে মার্জিনালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের ভয়েসগুলি তারা যথাযথভাবে উপস্থাপন করতে পারবে না এবং তাদের যে আকাঙ্ক্ষা, রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেটা হয়তো বাস্তবায়ন হবে না। তো আমার মনে হয় যে ওই জায়গাটা থেকে তারা চাচ্ছে রাজনৈতিকভাবে তাদের একটা সেফগার্ড হিসাবে জুলাই সনদকে সামনে আনা। তো আমি মনে করি যে এই জায়গাটায় অবশ্যই একটা কনসেনসাস দরকার, যাতে করে এই আস্থার সংকট রাজনৈতিক দলগুলির মাঝে দূরীভূত হয় এবং কোনোভাবেই আমরা একেবারেই যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে শুধুমাত্র তারাই সব কিছু সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কাজ করবে এবং বিরোধী মতগুলিকে একেবারে মার্জিনালাইজড করে রাখবে, এই সংস্কৃতি থেকে আমাদের বের হওয়ার চেষ্টা করতে হবে, না হলে এটা টেকসই হবে না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে।
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক আমার দেশের সহযোগী সম্পাদক আলবাস আনাম, রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর আসাদুজ্জামান সরকার। আলবাস আনাম, জুলাই জাতীয় সনদকে অনেকে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা বলছেন, কিন্তু দলগুলোর মধ্যে মতৈক্য গড়ে উঠছে না কেন? যদি তাই হয়, যদি প্রধান দলগুলো সনদ বাস্তবায়নে একমত না হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্দিষ্ট করে বলি, আসন্ন নির্বাচন কতটা ঝুঁকিতে পড়ে? দেখেন, এখানে চার্টার বা সনদ তো এটা কাগজী জিনিস। জি, আপনার দরকার হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের মানসিকতার পরিবর্তন। আপনার এটা পরস্পরের প্রতি বিশ্বাস এবং আস্থার জায়গায় এবং কনসেনসাসের ভিত্তিতে দেশ পরিচালনা করবে কিনা, এটা ঐক্যমত্য থাকবে কিনা, এইটা যদি রাজনৈতিক দলের মধ্যে তৈরি না হয়, তাহলে আপনার কাগজের তো কোনো মূল্য নেই। হ্যাঁ, এটা মানসিকতার পরিবর্তনটা বড় জরুরি। এবং এই অবস্থায় যদি আসতে না পারে, তাহলে নির্বাচনের মধ্যে আমরা কিন্তু দেখেন অনেক রাজনৈতিক দলগুলোর যে ধরনের সহনশীল আচরণ দরকার, অনেক ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। তার অনেক ব্যত্যয় আমরা দেখছি। সামনে নির্বাচন আসতেছে, এখনও তফসিলি ঘোষণা করা হয়নি, প্রার্থী ঘোষণা করা হয়েছে, এর মধ্যেই বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতার ঘোষণা কম হলেও তুলনামূলকভাবে মানে কম বলবো আমরা, যতটা আসা ততটা হয়নি, কিন্তু হচ্ছে। অর্থাৎ রাজনৈতিক দলের উপর কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এইরকম একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দেশ কিন্তু শুধু ভঙ্গুর না, ভঙ্গুর কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও রয়েছে। এরকম একটা পরিস্থিতি নির্বাচন করতে গেলে অবশ্যই এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের জায়গায় আসতেই হবে, না হলে আপনি সুষ্ঠু স্বাভাবিকভাবে নির্বাচন করতে পারবেন না। নির্বাচন নানাভাবে বাধাগ্রস্ত হবে, কারণ ফ্যাসিস্টের অনুসারীরা এখনও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে আছে। এখনও তারা আপনার পাশের দেশ থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। তারা নানান কর্মসূচি, যদিও সেগুলোর প্রতি মানুষের সাড়া নাই, কিন্তু স্যাবোটাজ করার জন্য কিন্তু বেশি লোক লাগে না। আবার স্যাবোটাজকে ঠেকানোর জন্য দায়িত্ব সরকারি প্রশাসন বা পুলিশ দিয়ে কখনো জনগণকে সম্পৃক্ত করবে রাজনৈতিক দলগুলো। এই জন্য রাজনৈতিক দলগুলোর আগে একটা ঐক্যমত্য দরকার আছে। আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো যে নির্বাচন যদি ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে তো রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়বে, বেশি ক্ষতিগ্রস্ত হবে, দেশ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। রাজনৈতিক দলগুলো এটাকে বুঝতে পারবে না? বোঝা উচিত। 111 থেকে তারা কতটুকু শিখছে, তারপরে গত 17 বছরের যে অভিজ্ঞতা নিশ্চয়ই তাদের আছে, কি ধরনের পরিস্থিতি হয়। তো আমার ধারণা যে তারা হয়তো এখানে তাদের তার পরিচয় দিবে আর কি। আলবাস আনাম, মাঝে মধ্যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা থেকে মনে হয় গত 17 বছরে তাদের উপর কোনো নিপীড়ন নির্যাতন কিছুই হয়নি। এটা অদ্ভুত ব্যাপার, কি বলবেন? দুর্ভাগ্যজনক। এটা সবাই যে এরকম তা না, কিন্তু আসলে আপনি যদি মাঠের রাজনীতি যারা করছে তাদের সঙ্গে কথা, তারা এটা পুরোপুরি অনুধাবন করে। আরেক জিনিস আমি বলে, যারা সিদ্ধান্ত গ্রহণ করে, সিদ্ধান্ত গ্রহণকারী রাজনৈতিক নেতৃত্ব তো তারাও কিন্তু মামলা হামলা অনেক কিছু শিকার হয়েছে। ওই যে আমাদের কালচারের কোনো পরিবর্তন হয়, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, এখানে এখনো ওই পরিবর্তনটা আনা যায়নি। এত কিছু থেকেও তারা শেখেনি, শিখতে চায়ও না মনে হয় কোনো ক্ষেত্রে। এই যে নিরঙ্কুশ ক্ষমতা পাওয়ার যে মানসিকতা, এইটাই হচ্ছে মূল সমস্যা। আপনি সব কিছুতে তার নিরঙ্কুশ, এখানে যে অন্যের অধিকার আছে এবং অন্যরাও যদি ধরেন, যে আপনি একটু আগে যে আলাপ করছিলেন যে কনস্টিটিউশন বডিগুলোতে বিরোধী দলের, মানে আপনি চিন্তা করছেন যে সরকার আমি চালাতে পারবো কেন? আপনি তো বিরোধী দলকে আস্থায় নিয়েই সরকার চালাবেন। যদিও এটাও আলোচনা করা যায় যে কত বিরোধী দলের পোর্শন কতখানি থাকবে, তাদের পোর্শন, যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়াগুলো ফাংশন চালাতে কোনো সমস্যা না হয়। কিন্তু আপনার যদি মানসিকতাই থাকে যে আমাকেই মেজরিটি একটা রোল নিয়ে চলতে হবে, কারণ আমাকে, তাহলে তো আপনি কোনো ক্ষেত্রেই চালাতে পারবেন না। কারণ এখন কিন্তু রাজনৈতিক দৃশ্যপট কিন্তু ভিন্ন রকম হয়ে গেছে। এই তরুণ প্রজন্ম কিন্তু আপনার ওই আগের পলিটিক্যাল রেটরিকের সাথে নাই। আপনি এটা বলবেন না, আমার 4 জনের মধ্যে 3 জনে লাগবে, না হলে আমি সরকার চালাতে পারবো না, এই কথা এখনকার জেনারেশন আপনার পক্ষে এইরকম কথায় আশ্বস্ত হবে না। আপনাকে দেখাতে হবে মেরিটোক্রেসির ভিত্তিতে আপনি নিছেন কিনা, লোকটা কে, আপনি কাকে নিয়োগ দিতে চান, এই যে আপনার পার্লামেন্ট মেম্বার কারা হবে, কনস্টিটিউশন বডিতে কে আছে। এখন আপনি যদি একজন দলবাজ লোককে, একজন চাঁদাবাজ লোককে ওখানে নিয়োগ দেন, এটা তো মানুষ অ্যাকসেপ্ট করবে না। প্রফেসর আসাদ,
আলফাজ আনাম বলছিলেন যে রাজনৈতিক দলগুলো পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে পারছে না, কিন্তু বাস্তবতা হলো 5ই আগস্টের পর বাংলাদেশ বদলে গেছে, ভোটের প্যাটার্ন বদলে গেছে, তরুণদের মানসিকতা বদলে গেছে। শুধু তরুণ নয়, যারা সিনিয়র তারাও বদলে গেছে। তারা চায় না যে কোনো চাঁদাবাজ নেতা হোক অথবা পুরনো দিকে বাংলাদেশটা ফিরে যাক, একটা নতুন বাংলাদেশের সবাই স্বপ্ন দেখছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর আচরণ দেখে মাঝে মাঝে মনে হয় তারা রিজিম চেঞ্জ হিসাবে শুধু চিন্তা করছে, জন আকাঙ্ক্ষা নিয়ে ভাবছে না। কিন্তু আসলে তো এখন রিজিম চেঞ্জটাই মেইন নয়, কি বলবেন? নিঃসন্দেহে আমি আপনার সঙ্গে সহমত। জি আসলে মানুষের মনস্তত্ত্ব যদি রাজনীতিবিদরা বুঝতে না পারে, জি তাহলে সেই রাজনীতি কিন্তু বাতিল হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাজেই আমি বিশ্বাস করি যে বর্তমান যে বৃহৎ রাজনৈতিক শক্তিগুলি মাঠে আছে, আমরা যদি মোটা দাগে বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী, আমরা আশা করছি হয়তো এই দুইটি দলের মধ্যেই একটা বড় কম্পিটিশন হবে। এবং আপনি যে কথাটি বারবার বলার চেষ্টা করেছেন, আমাদের যে আগামী নির্বাচনে কিন্তু 3 কোটির উপরে নতুন ভোটার, 4 কোটির মতো, প্রায় 4 কোটির 40% কাছাকাছি। তাহলে এই যে বৃহৎ একটা জনগোষ্ঠী, তাদের অনুভূতিকে যদি আপনি ধারণ এবং লালন করতে না পারেন, আপনি যদি এখনও পিছনে হাঁটতে চান, তাহলে কিন্তু আপনার পক্ষে যে মানে গণমুখী রাজনীতি করা সেটি কিন্তু সম্ভব নয়। এবং আপনি যেটা বলার চেষ্টা করেছেন যে রাজনৈতিক দলগুলি ভাইও বলেছেন যে একচ্ছত্র ক্ষমতা যে ভোগ করার যে একটা মানসিকতা, এটি আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা সিগন্যাল তারা পাচ্ছে যে না, আগের মতো করে রাজনীতিটা করা যাবে না, কিছু পরিবর্তন আনতে হবে। কিন্তু পরিবর্তন আনার জন্য যে ধরনের নতুন নেতৃত্ব বলি কিংবা নতুন ধ্যান ধারণার মানুষের যে সংমিশ্রণ, সেটি কিন্তু আমি আসলে খুব বেশি দেখতে পাচ্ছি না। এখানে একটা প্রশ্ন করি আপনাকে, সেটি হলো যে অনেকে বলছেন যে পুরনো রাজনৈতিক দলগুলো নতুন কোনো নেগেটিভ তৈরি করতে পারছে না, কারণ কিন্তু এই মুহূর্তে সব রাজনৈতিক দলগুলোর নতুন নেগেটিভ দরকার। নেগেটিভ মাঠে আছে, কিন্তু তারা সেটা তৈরি করতে পারছে না, এগুলো বড় কথা। কেন পারছে না? আমার কাছে এই জায়গায় মানে বড় যে প্রতিবন্ধকতাটা মনে হচ্ছে যে ওনারা শুধু একটা মাঠে কাদের জনপ্রিয়তা আছে, কিভাবে বেশি সংখ্যক আসনে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে, এইটিকে সবাই প্রাধান্য দিচ্ছে। যার কারণেই কিন্তু এখানে প্রসঙ্গগুলি আসছে। জুলাই সনদের কথা আপনারা বলেছেন, বা আগামীর বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখছি, সেই জায়গাটায় ন্যারেটিভটাকে যে আমাদের নতুন প্রজন্মের যে মানসিকতা বা তাদের যে মনস্তত্ত্ব, তারা দেশ এবং বিশ্বকে নিয়ে যে লেন্সে তারা দেখছে, আমাদের পুরাতন নেতৃত্ব আমার মনে হয় যে ঠিক সিমিলার লেন্সে তারা পৃথিবীটাকে দেখছে না। এই জায়গাটাই হচ্ছে বড় দুর্বলতা। এবং আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড় রাজনৈতিক দল হিসাবে ওনারা যে মনোনয়ন, আমরা জানি যে 237টি আসনে অলরেডি তারা ঘোষণা করেছে, কিন্তু সেইখানে কাজী রণকুল ইসলাম শ্রাবণের মতো এইরকম গুটি কতক নতুন প্রজন্মের নেতৃত্বকে আমরা দেখছি। কিন্তু আমরা দেখেছি যে এই জেনারেশন জি, যারা এত বড় একটা বিপ্লব সংগঠিত করেছে, তাদের আরও প্রতিনিধিত্ব আমরা আশা করেছিলাম। তো আমরা কিন্তু সেই জায়গাটা কিছুটা হলেও আশাহত হয়েছি। তো আমার মনে হয় যে যদিও বিএনপি বলছে এটা প্রাথমিক মনোনয়ন, হয়তো সময়ের প্রেক্ষিতে এবং ভিন্ন রাজনৈতিক যে দলগুলি রয়েছে তাদের প্রার্থী সিলেকশন বা অন্যান্য বিষয়গুলির থেকে ধারণা নিয়ে আমার মনে হয় যে হয়তো তারাও ভিন্নতর চিন্তা করবে। তবে আমরা যেভাবেই বলি না কেন, একটা প্রত্যেকটি রাজনৈতিক দলকে এখন নতুন ন্যারেটিভ নিয়ে যদি মাঠে না নামতে পারে, তাহলে জনগণের দৃষ্টি আকর্ষণ করা বা আগামী দিনে তাদের রাজনীতিকে টেকসই করা, এটি সম্ভব হবে না। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রফেসর আসাদ, সেটি হলো যে আমরা আগে বলতাম যে মূলধারার মিডিয়া নেগেটিভ তৈরি করে, কিন্তু এখন কিন্তু সোশ্যাল মিডিয়া নেগেটিভ তৈরি করে। এবং সোশ্যাল মিডিয়া কারা এখানে সবচেয়ে বেশি সক্রিয়? তরুণরা। নিঃসন্দেহে এই তরুণদের নেগেটিভ তৈরিতে বা তাদের এই তৎপরতায় রাজনৈতিক দলগুলো কি পারবে? এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে আপনি আগে জনমতটা যেভাবে পেতেন, মূলধারার গণমাধ্যম থেকে মানুষের মতামতের রিফ্লেকশন হতো বা মতামত তৈরি করতো না, ওই একই কথাই। কিন্তু এখন যে মানুষের যে মনস্তত্ত্ব, সেটির প্রতিফলন ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং আপনি যেটা খুব চমৎকারভাবে বলার চেষ্টা করেছেন, আমাদের যে নতুন প্রজন্ম, তারা কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি সরব। তো তারা কি ধরনের বাংলাদেশ চায়, আমার
সহ আলোচক ভাই যে কথাটি বলার চেষ্টা করেছেন যে ওই মানে পেশি শক্তি নির্ভর, জি চাঁদাবাজি নির্ভর বা যারা জনগণকে চেপে ধরতে চায়, ওই জায়গা থেকে বেরিয়ে এসে স্বাধীন চেতা যে আমাদের তরুণ প্রজন্ম, তারা কিন্তু চায় যে এমন নেতৃত্ব যারা সেবক হবে, শাসক নয়। জি এখন সেই ন্যারেটিভটা যদি রাজনৈতিক যে দলই হোক না কেন, আমি কোনো একক দলকে বলছি না, সকল রাজনৈতিক শক্তিকেই এটি গ্রহণ করতে হবে। যদি না গ্রহণ করতে পারে তাহলে কিন্তু তাদের পক্ষে এই প্রজন্মের সাথে খাপ খাইয়ে রাজনীতি করা এবং যেটি আমরা যেভাবেই বলি না কেন, আগামীতে আর কিন্তু ভোটের বাইরে জি। অন্য কোনোভাবে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এই স্বপ্ন বাংলাদেশে আর দেখার সাধ্য কারণেই। এবং আমাদের এই প্রজন্ম কিন্তু 2024-এর জুলাই আগস্টে সেটি প্রমাণ করে দিয়েছে পরাক্রমশালী হাসিনাকে পরাজিত করে। কাজেই যারাই আসুক রাষ্ট্র ক্ষমতায়, তারা যদি জনগণের হৃদয়ের ভাষাকে বুঝে সেইভাবে রাষ্ট্র পরিচালনা না করে, তাহলে অবশ্যই তাদেরকেও যাওয়ার প্রস্তুতি নিতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আমার দেশের সহযোগী সম্পাদক আলফা সানাম, রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর আসাদুজ্জামান সরকার। আলফা সানাম, রাজনীতিতে নির্বাচনে জোট বা সমঝোতা একটা বড় জিনিস। সব কিছু নিয়ে সমালোচনা হচ্ছে, উত্তেজনা আছে। আসলে কিন্তু দেশ নির্বাচনমুখী হয়ে গিয়েছে, রাজনৈতিক দলগুলো তো বটেই। এখন আলোচনা হচ্ছে নির্বাচনে জোট নিয়ে, কে কার সাথে যাবে। খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছে তারা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কোনো নির্বাচনে জোট বা সমঝোতা যাবে না। আমরা জানি যে এনসিপির ব্যাপারে বিএনপির আগ্রহ রয়েছে, এমনটা মনে করা হয়েছিল। কিন্তু দেখা গেল এনসিপির গুরুত্বপূর্ণ অনেক নেতার আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। অনেকে বলছেন যে এনসিপি সম্ভবত রাজনৈতিক কৌশলে বড় ধরনের ভুল করেছে, জামাতের সঙ্গে তারা যাবে না। এনসিপির এমন ঘোষণা বিএনপির কাছে দলটির গুরুত্ব অনেকখানি কমে গেছে। এই যে এনসিপির এই ধরনের সিদ্ধান্ত, এবং এনসিপি নিজেও কিন্তু টের পাচ্ছে, যার কারণে তারা কিন্তু 300 আসনে ঘোষণা দিয়েছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এখানে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি বা জামাতের যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং জোটবদ্ধ রাজনীতির যে নানান রকম ফ্যাক্টর কাজ করে, এইটা তাদের যে ধরনের অভিজ্ঞতা আছে এনসিপির তো সেটা নাই। এনসিপি নিজেদেরকে অবশ্যই অভ্যুত্থানের প্রথম নেতৃত্ব দেয়া তরুণ ছাত্র নেতাদের গঠিত দল, কিন্তু রাজনৈতিক যে দীর্ঘ অভিজ্ঞতা দরকার এটার ঘাটতি থাকার কারণে এই জোট নিয়ে তাদের নানান ধরনের বক্তব্য এক ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি এবং জামাত উভয়েরই কিন্তু তাদের ব্যাপারে এক ধরনের আস্থাহীনতা তৈরি করছে। এটা হচ্ছে তাদের দিক থেকে সমস্যা। আর বিএনপি যে আপনি বলছেন যে এনসিপির জায়গায় প্রার্থী দিছে, এনসিপি সম্ভাব্য প্রার্থীদের জায়গায়, তার মানে কি বিএনপির সাথে এনসিপির বোঝাপড়ায় ঘাটতি? যেটা বিএনপি যে 63টা সিটে মানে প্রার্থী ঘোষণা করে না, এটা কিন্তু শুধুমাত্র এনসিপি বা জোটদের জন্য তা না। এতগুলো সিট বিএনপি ছাড়বে না কারোর জন্য, আমার মনে হয় প্রয়োজনও পড়বে না। আর একটা বিএনপি তো অনেক বড় রাজনৈতিক, তার তো প্রার্থী হওয়ার মতো লোকের সমস্যা নাই। অ্যাসপাইরেন্ট ক্যান্ডিডেট প্রত্যেক সিটে অনেক আছে। এগুলো তাদের ইন্টারনাল দলের ইন্টারনাল যে কনফ্লিক্ট, লোকাল কনফ্লিক্ট, সেগুলো মোকাবেলা করার কারণেই হয়তো কিছু কিছু জায়গায় তারা এখনো প্রার্থী ঘোষণা করেনি।
তারা জামাত ইসলামী হচ্ছে এত লার্জেস্ট একটা পলিটিক্যাল পার্টি এবং দীর্ঘদিনের এলাই, তারপরেও তারা জামাতের জন্য 28টা মানে 30টা ছাড় ছিল সর্বোচ্চ, তার মধ্যে আবার 2টা ওপেন ছিল সর্বশেষ যে নির্বাচন হয়েছিল। ফলে জামাতের জন্য যদি তারা 28টা বা 30টা ছেড়ে থাকে, এনসিপির জন্য তো আর 63টা বা এবি পার্টির জন্য তো ছাড়বে না। এটা সম্ভবত এনসিপি বুঝতে পারছে। তবে মূলত রাজনৈতিক জোটবদ্ধ রাজনীতির ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে আরপিও সংশোধনের কারণে। কারণ হচ্ছে যে তাদেরকে নিজ নিজ প্রতীকে ইলেকশন করতে হবে। তো সেই ক্ষেত্রে এনসিপি যদি বিএনপির সাথেও জোট করে, তা তো আর ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন এনসিপি তারা পারবে না, তারা একটা বিরোধী ছিল, তারা স্বতন্ত্র প্রতীকের ব্যাপারেই মতামত দিয়েছে আগে। এটা তাদের জন্য চ্যালেঞ্জ। তবে এনসিপি যদি রাজনৈতিক দল হিসাবে হয়তো পার্লামেন্টে কতটা আসন পাবে না পাবে, এক পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে মনে করি যে এনসিপির ইন্ডিপেন্ডেন্টলি প্রার্থী দিয়ে জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করাটা তাদের জন্য ভালো হবে। হয়তো তারা এবার আসন কম পাবে বা নাও পাইতে পারে, কিন্তু তার রাজনীতি যদি মানুষের কাছে নিতে চায় ওইটাই বেটার। আর বিএনপি সাথে যদি যায়, এতে বিএনপি হয়তো কিছুটা মানে তার রাজনৈতিক রাষ্ট্র পরিচালনা, কারণ তার সাথে পার্ট অফ দ্য গভর্নমেন্ট হয়ে যাবে, ফলে তার রাষ্ট্র পরিচালনায় সে কিছুটা কমফোর্ট ফিল করবে বিএনপির জন্য। কিন্তু সেটাই এনসিপির জন্য কতটা লাভের হবে সেটা নিয়ে প্রশ্ন আছে। এখন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এনসিপির ব্যাপারে বিএনপির আগ্রহের কারণ মূলত দুটো। একটা আপনি উল্লেখ করেছেন যে তারা কমফোর্ট ফিল করবে, কোনো আন্দোলন গড়ে উঠবে না। আরেকটা মনে করে যেহেতু এনসিপি হলো জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির, এবং এনসিপির যারা এখন নেতা রয়েছেন তারাই মূলত পোস্টার বয় ছিলেন, তাদেরকে সাথে রাখলে একজন ইমেজের ব্যাপার রয়েছে। দেখুন, এই যাদের পোস্টার বয় বাংলাদেশের এখন সবাই জানে, বুঝতে পারে কার রাজনৈতিক অভিলাষ কেমন, কোন পরিস্থিতিতে তারা তখন পোস্টার বয়, এখন কি হবে, বিএনপির সাথে তারা কেন যেতে চায়, সেখানে তার রাজনৈতিক লাভ লোকসান হবে কিনা, এইটা সাধারণ মানুষ বুঝতে পারে। এইটা আপনার বিএনপির জন্য অবভিয়াসলি সেটা ওইটাই যে একটা কার্যকর ইয়াং ফোর্স বিএনপির সাথে থাকছে, বিএনপি কিছু তার ফেস ভ্যালু বাড়বে। এইটা বিএনপির জন্য অবভিয়াসলি ভোটের রাজনীতিতে প্লাস পয়েন্ট, কোনো সন্দেহ নাই। কিন্তু এনসিপির রাজনীতির জন্য এটা প্লাস পয়েন্ট কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। এনসিপি রাজনীতিতে একটা সংকট তো রয়েছে শুরু থেকে, আমরা লক্ষ্য করছি। সেটি হলো যে এনসিপি তারা বলছে তারা মধ্যপন্থী দল। এখন তারা ডান দিকে মধ্যপন্থী না বাম দিকের মধ্যপন্থী, এই বিতর্ক কিন্তু রয়েছে। কারণ এনসিপির মধ্যে দু ধরনের লোকই রয়েছে, ডানপন্থী বা বামপন্থী দু ধরনের লোকে রয়েছে। অনেকে বলছে যে এনসিপির মধ্যে এখন আর ডানপন্থীদের প্রাধান্য নেই, বামপন্থীদের প্রাধান্য রয়েছে, যারা অতীতে বাম রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আমি ওই অর্থে বলছি। আসলে আরেকটা সংকট তৈরি হয়েছে। অনেকে বলছেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এটি আসলে ডানপন্থীদের গণ অভ্যুত্থান, এরকম মন্তব্য অনেক রাজনীতি বিশ্লেষক করছেন। যার কারণে এনসিপির রাজনীতির ক্রাইটেরিয়া নির্ণয়ের এক ধরনের টানাপোড়েন কিন্তু আমরা লক্ষ্য করছি। এ থেকে তো এই দলটি বেরিয়ে আসতে পারবে। দেখেন, এনসিপির আগে আপনি বিএনপিকে দেখেন। বিএনপি যখন লেফট লিনিং বক্তব্য দেয়, এই দক্ষিণপন্থা, চরমপন্থা, আমরা মৌলবাদী না, মানুষ কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং গ্রহণ করে না। সেখানে মানে বাংলাদেশে এই জুলাই বিপ্লব একটি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ডানপন্থী একটা বিপ্লব হয়েছে। এখানে দুইটা ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই মুভমেন্টে সক্রিয় ছিল। একটা হচ্ছে প্রবলভাবে ভারতের হেজিমনিক আচরণের বিরুদ্ধে, আর একটা হলো এদেশের মানুষ তার মুসলিম আইডেন্টিটিটা সামনে নিয়ে আসছে। এই আন্দোলনে এই দুটা জিনিস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। যে রাজনৈতিক দল, সে এনসিপি হোক আর বিএনপি হোক অথবা জামাত হোক, যেই হোক, যদি তার বক্তব্য, তার রেটরিকে ভারতপন্থার এক ধরনের ফ্লেভার চলে আসে এবং তার মুসলিম আইডেন্টিটি অস্বীকার করার চেষ্টা করে, তাকে জনগণ এই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতক হিসাবে দেখবে। এনসিপির প্রবলেম হচ্ছে তারা এক ধরনের মতাদর্শিক ইলিউশনের মধ্যে আছে, একটা কল্পনার জগতে আছে। তারা তো তখন ছাত্র, তো তা তো তখন ফ্যাসিস্টকে বিদায় করাটা বা তাদের কোটা বিরোধী আন্দোলনের স্টেপ বাই স্টেপ তাদের সাথে তো পাবলিক আসা জড়ো হচ্ছে।
তাদের যে বিশাল অডিয়েন্স তারা দেখছে, এই অডিয়েন্সটা এখন তো বিভক্ত হয়ে গেছে। তো ফলে তারাও একটু ইলিউশনের মধ্যে আছে। কিন্তু এনসিপি যদি লেফট লিনিং পজিশন নেয় তাহলে তাদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ থাকবে না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ লেফটদেরকে ফেসিস্টদের একটা কালচারাল ফ্রন্ট হিসাবে দেখে। তো আপনি যদি ওই রেটরিক ব্যবহার করেন তাহলে সেটা অচল। এনসিপিকে একটি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ডানপন্থী রাজনীতির মধ্যে এনসিপির ভবিষ্যৎ লুকিয়ে আছে। যদি সেটা তারা ডিসকভার করতে পারে তাহলে তারা রাজনীতিতে ভালো করবে। প্রফেসর আসাদ, তরুণদের সঙ্গে আপনি সবচেয়ে বেশি মেশেন, সারাক্ষণই মেশেন। আমি এবং আলফা সানাম আমরা সাংবাদিকতা পেশায় রয়েছি, কিন্তু তরুণদের সঙ্গে আপনি যত মেশার সুযোগ পান আমরা কিন্তু তত পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি তাদেরকে খুব কাছ থেকে দেখেন, জানেন, তাদের মানসিকতা বুঝেন। এনসিপি রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছি এই কারণে যে এই দলটি তরুণদের একটি দল, তারা নতুন একটি তৃতীয় শক্তি হিসেবে আবির্ভাব হোক, এটা কিন্তু তাদেরকে যারা সমর্থন করে না কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে, তারাও কিন্তু তাদেরকে এই ব্যাপারে সমর্থন করে যে দলটি বেড়ে উঠুক। কিন্তু একটা বিষয় অনেকের মধ্যে বোধহয় ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করছে যে গণ অভ্যুত্থানে যে তরুণরা অংশ নিয়েছে এনসিপি তাদের প্রতিনিধি। এটা একটি ভুল। আপনি নিশ্চয়ই জানেন যে এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা কেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক শতাধিক সংগঠন গড়ে উঠেছে এবং তাদের মধ্যে একটা আন্তঃযোগাযোগও রয়েছে। এনসিপি এরকম একটি অংশ, কিন্তু যেহেতু তারা রাজনৈতিক দল এবং বড় নেতারা এখানে সামনে রয়েছেন, এই কারণে এটা গুরুত্ব পাওয়াটাই স্বাভাবিক। আপনার কাছে আমি জানতে চাইব যে এনসিপির এই নির্বাচনী রাজনীতি বা তাদের মতাদর্শিক রাজনীতি, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটি সঠিক যে এনসিপিতে বর্তমানে যারা নেতৃত্বে রয়েছে, আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটি ছিল সেখানে এই পোস্টার বয়রাই নেতৃত্ব দিয়েছে। কিন্তু নেতৃত্বে তারা থাকলেও বাংলাদেশের সকল স্বাধীনতাকামী বা গণতন্ত্রের পক্ষে যারা ছিল সেই রাজনৈতিক দলগুলি, জাতীয়তাবাদী দল, জামায়াত ইসলামী এবং কিছু বাম ঘরানার যে রাজনৈতিক দলগুলি, তারা প্রত্যেকেই কিন্তু তাদেরকে শক্তি জুগিয়েছে। আপনি যেটা বলার চেষ্টা করেছেন যে শুধু তাদের জনতা কিন্তু সামনে ছিল না। তো যখন পরবর্তীতে যখন দলীয়ভাবে তারা আত্মপ্রকাশ করেছে, একটি দল হিসাবে আসার চেষ্টা করেছে, আমি এখানে আমার সহ আলোচকের সঙ্গে সম্পূর্ণ সহমত যে স্বতন্ত্রভাবে এনসিপি যে ন্যারেটিভ, একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা, আমার কাছে মনে হয়েছে যে এটি তারা সাকসেসফুলি এখনও করতে পারেনি। এবং আমরা যদি দেখি যে এনসিপি তরুণদের একটি দল, আপনি যেটা বলার চেষ্টা করেছেন, আমরা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেখেছি। তাহলে তো এই ছাত্র সংসদ নির্বাচনগুলির ফলাফল যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে কিন্তু এনসিপির যে ছাত্র সংগঠন, তারা কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের মতো ফলাফলও কিন্তু দেখাতে পারে নাই। তার অর্থ হচ্ছে যে তারা এককভাবে এখনও ওরকম কোনো শক্তি বাংলাদেশের রাজনীতির জন্য হয়ে ওঠে নাই। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা আশা প্রকাশ করি বা আমি তাদের জন্য দোয়া করি যে আওয়ামী লীগের বিকল্প একটি রাজনৈতিক শক্তি, যেটি ভাই বারবার বলার চেষ্টা করেছেন যে বিএনপি এবং জামায়াত ইসলামীর পাশাপাশি আরেকটি রাজনৈতিক শক্তি এখানে প্রয়োজন, সেই জায়গাটাকে যদি আমরা এই গ্যাপটাকে মানে পূরণ করতে চাই, সেখানে এনসিপি একটি বড় শক্তি হিসাবে আবির্ভাব ঘটুক, এটি আমি চাই। আরেকটা বিষয় সেটা হলো যে আলফা সানাম বলছিলেন যে এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করলেই তারা ভালো করবে। আপনার কি মনে হয় যে তারা বিএনপির সঙ্গে যাক বা কোনো জোটের সঙ্গে যাক না স্বতন্ত্রভাবে? আপনার মতামতটা কি? দেখুন, রাজনৈতিক দল হিসাবে বেড়ে ওঠা এবং নির্বাচনে ভালো ফলাফল করা দুই ধরনের বিষয়। আমি মনে করি যে এনসিপি আগামী নির্বাচনে খুব বেশি ভালো ফলাফল করবে এমনটি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কারণ জনগণের সাথে যে কানেকশনটা তৈরি হওয়া এবং বাংলাদেশের মানুষ, আমরা যেভাবেই বলি না কেন, আমরা অনেকটা ইমোশনাল, আমরা খুব শর্ট টার্ম মেমোরি আমাদের, আমরা অতীতের অনেক কিছু খুব সহজে ভুলে যাই। এবং এই যে প্রতীক নির্ভরতা পুরনো মানুষদের মধ্যে কিন্তু এটা রয়ে গেছে। আমাদের নতুন প্রজন্ম হয়তো এখান থেকে ভিন্নতর হতে পারে, যেটাও এখনও কিন্তু প্রমাণিত নয়। আগামী নির্বাচনের ফলাফলের পরে রাজনৈতিক হিসাব নিকাশ কিন্তু আমাদের অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিতে বা আগামী নির্বাচনে কতটুকু সফল হলো এনসিপি সেটি বড় কথা নয়। তাদের অস্তিত্বের জন্য তাদের স্বাধীনভাবে বেড়ে ওঠা উচিত
এবং জোটের চাইতে আমি মনে করি গণমুখী হয়ে তাদের জনগণের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে। কারণ রাজনীতিটা কিন্তু কখনোই এটা টি-20 ম্যাচ না, এই স্বল্প সময়ের খেলা না, এটা সুদীর্ঘ সময় খেলতে হবে। কাজেই জনসম্পৃক্ততা তৈরি করাটা হচ্ছে মূল মানে প্রধান জায়গা, এবং আমি মনে করি এনসিপি একটি নবীন রাজনৈতিক দল হিসাবে তাদের সেই জায়গাটাতেই ফোকাস করা দরকার। আলবাসান, আবার নির্বাচনে জোটে যাই। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বুধবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন যে তারা কোনো জোটে যাচ্ছেন না বা জোট গঠন করবেন না, তারা আসনগুলো সমঝোতার ভিত্তিতে করবেন। উনি আরও একটা কথা বলেছেন যে প্রতিটি জায়গায় একটি বাক্স হবে, সেই নীতিতেই আমরা এগুচ্ছি। এখানে একটা বিষয় বিশেষ করে মামুনুল হককে নিয়ে অনেকের প্রশ্ন উঠেছে, উনি আসলে কোন দিকে যাবেন স্পষ্ট নয়, এবং কেউ কেউ এটাও বলার চেষ্টা করেছেন মামুনুল হক যেহেতু হেফাজত ইসলামের উনি হেফাজত ইসলামেরও কিন্তু উনি একজন পদাধিকারী নেতা, ওনার ব্যাপারে অনেকের আগ্রহ রয়েছে, বিএনপির আগ্রহ রয়েছে প্রচণ্ড। আমরা জানি তাদেরকে অন্তত 3টি সিট ছেড়ে দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে আগেভাগেই, কিন্তু আমরা দেখলাম যে জামাতের সঙ্গে তারা আন্দোলন করছে। গোটা বিষয়টি কেমন দাঁড়ালো না, কি বলবেন সব মিলিয়ে? না, এটা হচ্ছে যে আপনার রাজনৈতিক যে অ্যালায়েন্সের যে ইয়েগুলো আরপিও সংশোধনের পর অনেক জিনিস তো পাল্টে গেছে দৃশ্যপট। এখন ধরেন মামুনুল হক বা যেই হোক, তিনি যদি বিএনপির সমর্থনে নির্বাচন করেন, আর তিনি তো ধানের শীষ প্রতীক নেন, বিএনপির ওখানে কোনো ব্যালট পেপারে ধানের শীষের সিম্বল থাকবে না, ওনার যে দল সেই সিম্বলটা থাকবে। ওখানে একজন বিএনপির প্রার্থী দাঁড়ালেন যিনি বিএনপির কাছে পরিচিত, তিনিও ধানের শীষ পাবেন না, কিন্তু তিনি তার নেতৃত্বের গুণাবলীর বা মাঠে কাজ করার কারণে তার নেতাকর্মী বা সাধারণ মানুষের কাছে বিএনপি হিসেবে পরিচিত। তিনি যদি দাঁড়ান, বিএনপি তো তাকে থামাতে পারবে না। কেন থামাবে? সে তো আর দলের সিম্বল নিয়ে দাঁড়াবে না। আর আগেই বলছি যে এক একটা কনস্টিটিউয়েন্সিতে অন্তত 3 জন তো পাওয়া যাবে বিএনপির প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে, তার মধ্যে একজনও যদি দাঁড়ান, আর এই ছোট দলের মামুনুল হক বলেন বা এবি পার্টি বলেন বা আপনার খেলাফত মজলিস বলেন, তাদের যদি ওখানে রাজনৈতিক ভিত্তি না থাকে, তাহলে বিএনপির ওই স্বতন্ত্র প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো এই কারণে আবার ওখানে জামাত ইসলামী, তো যদি উনি বিএনপির সাথে যান তাহলে জামাত ইসলামী তো ক্যান্ডিডেট দিবে, তো তার তো কোনো দরকার নাই। তাহলে আপনার ওই কনস্টিটিউয়েন্সিতে পরিচিত সিম্বল হচ্ছে জামাত ইসলামিকটা, তাহলে ধানের শীষ থাকছে না। আর ওই দলের আর একটা অপরিচিত সিম্বল এবং সাংগঠনিক শক্তি, দুটোই তো ইম্পর্টেন্ট অবশ্যই। তাহলে একজন বিএনপির বিদ্রোহী, আপনি এখন দৃশ্যপটটা চিন্তা করেন, একজন বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট, ব্যালট পেপারে ধানের শীষ নেই। একজন জামাত ইসলামীর ক্যান্ডিডেট, ব্যালট পেপারে তার দাঁড়িপাল্লা সিম্বল আছে। আবার একজন বিএনপি সমর্থিত অন্য দলের প্রার্থী, বিএনপির লোকজন, তার মাঠ পর্যায়ের কর্মীরা তার স্বতন্ত্র প্রার্থীর জন্য কাজ করবে, কারণ তার সাংগঠনিক নেটওয়ার্ক শক্তিশালী আছে। জামাত ইসলামের লোকজন জামাত ইসলামের জন্য কাজ করবে। তাহলে ওনার জন্য নির্বাচন করাটা অনেক কঠিন। মানে মার্কাও নেই, কর্মীও নেই। এই জন্য প্রত্যেকে এখন চিন্তা করবে যে আমার তো জোটে যায় লাভ নেই, আমাকে তো আমার প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এটা কিন্তু ভালো ডেমোক্রেসির জন্য এবং রাজনৈতিক দলগুলোর নতুন রাজনৈতিক শক্তির হয়তো এইবার তারা একটু হবে, কিন্তু আপনাকে যে মাঠে যায় রাজনীতি করতে হবে, মাঠের রাজনীতিতে আপনাকে সম্পৃক্ত হবে। ছোট দলের বড় নেতা, হ্যাঁ, এই টেন্ডেন্সি ভাঙতে হবে, আপনাকে মানে মাঠের নেতা হতে হবে। তো এই কারণে ওই আরপিও সংশোধনীর কারণে সব হিসাব নিকাশ পাল্টে গেছে। এবং আমার মনে হয় যে মামুনুল হকরা বা অন্যান্য খেলাফত মজলিস বা আরও যারা জামাত ইসলামীর সাথে আছেন, তারা এই ফ্যাক্টরটা তাদের মধ্যে আছে। 2 হলো যে আরেকটা সত্য কথা হচ্ছে যে 5ই এই বিপ্লবের পরে আসলে আমরা যতই সমালোচনাও করি, এটা সত্য, রাজনৈতিক নেতৃত্বের সমালোচনাও করলাম, কিন্তু এটাও সত্য যে তাদের মধ্যে এক ধরনের আত্মসমালোচনা বা পরিস্থিতির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টাও আছে।
একেবারে নাই তা তো না, Right. সেটা বিএনপির মধ্যেও আছে, জামাতের মধ্যেও আছে, অন্যান্য দলের মধ্যেও আছে। আসলে এই দলগুলো চায় যে রিফর্ম হোক। হ্যাঁ, বিএনপির উপর তারা এক ধরনের চাপ সৃষ্টি করতেছে যে অন্তত কিছু কিছু বিষয় বিএনপি মেনে নেয়। হ্যাঁ, এটা না, রাজনৈতিক এখানে একটা কৌশলের বিষয়- অংশ। এই যে আমরা বললাম যে একটি বাক্স থাকবে, যেটা বলছেন, কেউ কেউ তো এটা বলছেন যে জামাত হয়তো এটা চাচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচনটা বাড়ুক, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও কেউ কেউ বলছেন যে বিএনপিকে চাপে ফেলতেও এটা জামাতের কৌশল হতে হ্যাঁ, পারে। এটা কৌশল, অবশ্যই এটা কৌশল যে বিএনপির উপর এক ধরনের চাপ তৈরি করা। জি, আপনি দেখবেন যে বিএনপি কিন্তু একটু রিল্যাক্টেন্ট দেখাচ্ছে যে না, তারা এটা নিয়ে তো হেডেক না, এটাও কিন্তু এক ধরনের তাদের উপর চাপ। জি, জি, তো জি। ফোন তো জামাতের ফোন করার কথা ছিল না, হুম, তাই না? জামাত তো বিএনপির চেয়ে ছোট দল বাস্তবতায়, কিন্তু জামাত কেন উদ্যোগী হচ্ছে? হুম। সে মনে করতেছে যে আমার একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার। আবার বিএনপি একটু, এটাও এগুলো কৌশল। তারপরেও জি। আমরা আশা করি যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে যাওয়ার পর এত লোক প্রাণ দিয়েছে, এত লোক এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, রাজনৈতিক নেতাদের এই জিনিসগুলো, এই রক্তের দিকেই তাদের তাকাতে হবে। জি। না হলে এই রক্ত মূল্য অনেক বেশি দিতে হবে তাদেরকে। আমরা আশা করব যে এটা তারা একটা ফ্রুটফুল সলিউশনে আসবে। জি। রাজনৈতিক গেম থাকবে, এই চাপ প্রয়োগের কৌশল থাকবে। আলবাস আনাম এবং ডক্টর আসুজ্জামান সরকার, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।